নবম পে স্কেল নিয়ে বড় নীতিগত আলোচনা। সরকারি চাকরিজীবীদের আয় আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। নবম জাতীয় পে স্কেল এখন শুধু একটি প্রশাসনিক প্রস্তাব নয়, এটি দেশের সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক বাস্তবতার সাথে গভীরভাবে সম্পর্কিত একটি বিষয়। দীর্ঘদিন ধরে অষ্টম পে স্কেলের অধীনে বেতন গ্রহণ করছেন সরকারি কর্মচারীরা, কিন্তু গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জ্বালানি ব্যয়, বাসা ভাড়া সবকিছু মিলিয়ে বর্তমান বেতন কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। বাস্তবতা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের আয় নির্দিষ্ট, তারা মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ বেতন পান, কিন্তু ব্যয় কখনো নির্দিষ্ট থাকে না। চাল, ডাল, তেল, মাছ, মাংস প্রতিটি পণ্যের দাম ধাপে ধাপে বেড়েছে। বিদ্যুৎ ও গ্যাস বিল বেড়েছে। শহরাঞ্চলে বাসা ভাড়া গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সন্তানের স্কুল কলেজের খরচ, বইপত্র, কোচিং সব মিলিয়ে ব্যয় কাঠামো আগের তুলনায় অনেক বড় হয়েছে। এই বাস্তবতার মধ্যেই নবম পে স্কেলের আলোচনা নতুন করে সামনে এসেছে। অনেকেই বলছেন, বর্তমান বেতন কাঠামো যদি মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে প্রকৃত আয় কমতেই থাকবে, কারণ টাকার ক্রয় ক্ষমতা কমে গেলে নামমাত্র বেতন একই থাকলেও বাস্তবে জীবনযাত্রার মান নিচের দিকে নেমে যায়। নবম পে স্কেলের সম্ভাব্য কাঠামো নিয়ে বিভিন্ন দিক আলোচনা হচ্ছে। প্রথমত, মূল বেতন বৃদ্ধি কত শতাংশ হবে? ২০ থেকে ৪০% পর্যন্ত বিভিন্ন প্রস্তাব আলোচনায় এসেছে। তবে অর্থনৈতিক ভারসাম্য বিবেচনায় গড়ে ২৫ থেকে ৩০% বৃদ্ধিকে অনেক বিশেষজ্ঞ বাস্তবসম্মত বলে মনে করছেন। ধরা যাক, একজন নিম্ন গ্রেডের কর্মচারীর বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা। যদি ৩০% বৃদ্ধি হয়, তাহলে তার মূল বেতন দাঁড়াতে পারে প্রায় ২০,৮০০ টাকার কাছাকাছি। ভাতা সমন্বয়ে যুক্ত হলে মাসিক মোট আয় আরও বৃদ্ধি পেতে পারে। এই অতিরিক্ত আয় তার পরিবারের খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ে কিছুটা স্বস্তি আনতে পারে। মধ্যম গ্রেডের ক্ষেত্রে বৃদ্ধি আরও উল্লেখযোগ্য হতে পারে। উদাহরণস্বরূপ, ৩০,০০০ টাকার বেতন ৩০% বাড়লে দাঁড়ায় প্রায় ৩৯,০০০ টাকা। এর সাথে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে মোট আয় একটি নতুন স্তরে পৌঁছতে পারে। তবে শুধু মূল বেতন বৃদ্ধি করলেই কাঙ্ক্ষিত ফল আসবে না। বাড়ি ভাড়া ভাতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজধানী ও বিভাগীয় শহরগুলিতে বাসা ভাড়া এতটাই বেড়েছে যে অনেক কর্মচারী বেতনের ৩০ থেকে ৪০% পর্যন্ত ভাড়ায় ব্যয় করছেন। নতুন পে স্কেলে যদি বাড়ি ভাড়া ভাতা বাস্তবতার সাথে সমন্বিত করা হয়, তাহলে তা বড় ধরনের স্বস্তি এনে দিতে পারে। চিকিৎসা ভাতা নিয়েও পুনর্বিবেচনা প্রয়োজন। স্বাস্থ্যখাতে ব্যয় দ্রুত বাড়ছে। অনেক সময় সরকারি সুবিধা থাকা সত্ত্বেও জরুরি প্রয়োজনে বেসরকারি চিকিৎসা নিতে হয়, যেখানে খরচ অনেক বেশি। নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা বৃদ্ধি বা স্বাস্থ্য বীমা সুবিধা যুক্ত করা যেতে পারে। নবম পে স্কেলের আরেকটি আলোচ্য বিষয় হল বার্ষিক ইনক্রিমেন্ট। যদি ইনক্রিমেন্টের হার মুদ্রাস্ফীতির হারের নিচে থাকে, তাহলে বাস্তবে কর্মচারীর আয় কমতে থাকে। তাই ইনক্রিমেন্টের হার এমন হওয়া উচিত যাতে প্রকৃত আয় অন্তত স্থিতিশীল থাকে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে পে স্কেল বাস্তবায়নের প্রভাব বহুমাত্রিক। যখন লাখ লাখ কর্মচারীর আয় বাড়ে, তখন বাজারে দাবি বাড়ে। খুচরা ব্যবসা, আবাসন, শিক্ষা, পরিবহন সবখানেই লেনদেন বৃদ্ধি পায়। এই চাহিদা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে পারে, ফলে সামগ্রিক অর্থনীতি গতিশীল হতে পারে। তবে এখানে ঝুঁকিও রয়েছে। যদি বেতন বৃদ্ধি পরিকল্পিত না হয়, তাহলে মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা থাকে। বাজারে অর্থের প্রবাহ বাড়লেও যদি সরবরাহ না বাড়ে, তাহলে পণ্যের দাম বাড়তে পারে। তাই পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে বাজার তদারকি, উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার উন্নতি জরুরি। সরকারের জন্য এটি একটি বড় আর্থিক চ্যালেঞ্জ। অতিরিক্ত ব্যয়ের অর্থায়ন নিশ্চিত করতে হবে রাজস্ব বৃদ্ধির মাধ্যমে। কর কাঠামো উন্নত করা, কর ফাঁকি রোধ, অপচয় কমানো এসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন হতে পারে। ধাপে ধাপে বাস্তবায়ন একটি সম্ভাব্য সমাধান হতে পারে। প্রথম ধাপে নিম্ন গ্রেডে বেশি বৃদ্ধি, পরবর্তী ধাপে মধ্যম ও উচ্চ গ্রেডে সমন্বয়। এতে সামাজিক ভারসাম্য রক্ষা করা সহজ হবে এবং আর্থিক চাপও কম পড়বে। পেনশন কাঠামোতেও প্রভাব পড়তে পারে। নতুন পে স্কেল কার্যকর হলে পেনশন পুনর্নির্ধারণের প্রয়োজন হতে পারে। এতে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও উপকৃত হতে পারেন। নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি প্রশাসনিক সংস্কারের একটি সুযোগও হতে পারে।
কর্মদক্ষতা মূল্যায়ন, সেবামান উন্নয়ন, ডিজিটালাইজেশন এসবের সাথে সমন্বয় করলে সরকারি সেবার মান বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীদের প্রত্যাশা শুধু অর্থ নয়, তারা চান সম্মান, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিরাপত্তা। একটি সময়োপযোগী বেতন কাঠামো তাদের আত্মবিশ্বাস বাড়ায়। এতে কর্মক্ষেত্রে মনোযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে পারে। নবম জাতীয় পে স্কেল এখন একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। সঠিক পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও সামাজিক ভারসাম্য বিবেচনায় নিয়ে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সবশেষে বলা যায়, এটি একটি প্রত্যাশার বিষয়। লাখো পরিবার তাকিয়ে আছে একটি সুসংগঠিত ও বাস্তবসম্মত সিদ্ধান্তের দিকে। সিদ্ধান্ত যাই হোক, তা হতে হবে টেকসই, স্বচ্ছ এবং অর্থনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ।